শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, পোশাক শিল্পের অস্থিরতা কাটছে না। গাজীপুর আশুলিয়ায় বন্ধ 250 কারখানা। শ্রমিকদের দাবি দেওয়া মেনে নেওয়ার পরেও পোশাক খাতের শ্রম অসন্তোষ নিয়ন্ত্রণে আসছে না। শ্রমিকদের প্রায় সব দাবি মেনে নেওয়ার পরও নতুন নতুন দাবি সামনে আনা হচ্ছে। টানা 13তম দিনের মতো গতকাল আশুলিয়া এবং গাজীপুরের বিভিন্ন কারখানায় কাজ না করে বিক্ষোভ করেছে শ্রমিকেরা। এ অবস্থায় পরিস্থিতি কোন দিকে যায় এখনো কিছু বলা যাচ্ছে না। এরপর জানিয়ে দিব, যেমন খুশি তেমন খাও সিন্ডিকেট ডেস্কোতে। রাজধানীর বিস্তৃত এলাকা জুড়ে বিদ্যুৎ সরবরাহতে নিয়োজিত প্রতিষ্ঠান ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেস্কো। বছরের পর বছর ধরে চলছে দেদারসে লুটপাট। অবাস্তব প্রকল্প গ্রহণ, প্রকল্প ব্যয় কয়েকগুণ বৃদ্ধি, নিয়োগের ক্ষেত্রে চরম আত্মীয়করণ, দুর্বল ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে টাকা আত্মসাৎ করা, কেনাকাটায় অতিরিক্ত ব্যয়, অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ সহ এহেন কোনো অবৈধ কাজ নেই যা এই ডেস্কো কোম্পানি করে না। ডেস্কোর পরিচালক নিজেই যেমন খুশি তেমন খাও নীতি গ্রহণ করেছেন, অর্থাৎ যার যত টাকা লাগে, যার যত অর্থ সম্পদ লাগে সবকিছু ডেস্কো থেকে লুটপাট করে খাও, দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে খাও, এমন নীতি গ্রহণ করেছেন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে ইটও ঘুষ নেন পবার ইউএনও। গ্রাম থেকে চাচাতো ভাইকে এনে প্রায় কোটি টাকার কাজ করাছেন রাজশাহীর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আবু সালে মোহাম্মদ হাসনাত। এর মধ্যে আশ্রয়ন প্রকল্পের 30টি বাড়ি নির্মাণ করাচ্ছেন 91,50,000 টাকা ব্যয়। এছাড়াও ডরমিটরি এবং শিল্পকলা একাডেমি অফিস সংস্কারের কাজও করছেন ইউএনও। এদিকে ঘরগুলো নির্মাণের ইট একটি ভাটায় পুকুর কাটতে দেওয়ার জন্য ঘুষ নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে তিনি একটি ইটও ঘুষ খান, অর্থাৎ মাত্র 10 টাকার সমপরিমাণ অর্থ তিনি ঘুষ নিয়ে থাকেন। এবারে জানাবো, ছাত্র আন্দোলনে নিহত এবং আহতর সংখ্যা জানালো স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম.এ. আকমাল হোসেন আজাদ বলেছেন, সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে আহত ব্যক্তিদের চিকিৎসা এবং শহীদ পরিবারের সহায়তা প্রদানের উদ্দেশ্যে একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। তিনি বলেছেন, আমরা ইতিমধ্যেই প্রায় 700 জনের বেশি মানুষ নিহত এবং 19,000 জনের বেশি আহত ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছি। জানিয়ে দিব, বাংলাদেশের কোন বিষয়টিকে প্রাধান্য দেবে মার্কিন যুক্তরাষ্ট্র, জানালো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আসন্ন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়ন চাহিদা সহায়তার উপর ওয়াশিংটনের দৃষ্টি নিবদ্ধ করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এই কথা জানিয়েছে, তারা বাংলাদেশকে সহায়তা করবে। এ কারণে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র অফিসের একটি মিডিয়া নোটে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু 10 থেকে 16 সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফরে আসবেন। এতে বলা হয়েছে, লু ঢাকায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বৈঠকের জন্য একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দলে যোগ দেবেন। প্রতিনিধি দলের মার্কিন ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের প্রতিনিধিরা থাকবেন। ঢাকায় অবস্থানকালে লুয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও সুশীল সমাজের বিভিন্ন সদস্যদের সঙ্গে দেখা করার কথা রয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, বিক্ষোভ এবং সংঘাতে থমথমে ভারতের মণিপুর রাজ্য। দেশ থেকে পালিয়ে গেলেন গভর্নর। ভারতের মণিপুর রাজ্যে কারফিউ চলাকালীন শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উত্তাল মণিপুরের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। যদিও রাজ্য জুড়ে নিরাপত্তারও জোরদার করেছে মোদী সরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। তবে মঙ্গলবার রাজ্যের রাজধানী ইম্ফল ছেড়ে আসামের গুয়াহাটিতে পালিয়ে গেছে গভর্নর লক্ষণ প্রসাদ আচার্য। এক সপ্তাহের বেশি সময় ধরে মণিপুরে বন্দুকযুদ্ধ, ড্রোন এবং রকেট হামলায় অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। প্রিয় দর্শক, তার জেরে মঙ্গলবার 11 জেলা এবং 3 রাজ্যে কারফিউ জারি করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত।
পোশাক শিল্পে অস্থিরতা, আশুলিয়া গাজীপুরে বন্ধ 250 কারখানা। শ্রমিকদের সমস্ত দাবিদাওয়া মেনে নেওয়ার পরও তারা কাজে যোগ দিচ্ছে না। কালিয়াকৈর বিগ বস নামের একটি কারখানায় আগুন ধরিয়ে দিয়েছে কিছু দুষ্কৃতকারীরা। আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশে বাধা দেয় তারা। এ সময় কারখানাটির মালপত্র লুটপাট করা হয়। এসব কারণে গতকাল 183টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে শ্রম আইনে 13/1 ধারায় বন্ধ হয় 54টি কারখানা। নো ওয়ার্ক নো পে, অর্থাৎ কাজ নেই তো মজুরি নেই ধারায় বন্ধ হওয়া কারখানাগুলো যতদিন বন্ধ থাকবে ততদিন মজুরি পাবে না শ্রমিকেরা। এই ঘোষণার পর গতকালই কাজে ফিরতে কারখানায় ভিড় করেছেন সাধারণ শ্রমিকেরা। তবে শ্রমিক পরিচয় দেয়া কিছু ষড়যন্ত্রকারী এবং বহিরাগতদের কারণে কারখানা খুলতে পারছে না বলে জানিয়েছে মালিক কর্তৃপক্ষ। সমকালকে বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে পোশাক শিল্পকে স্থায়ীভাবে অস্থিতিশীল করার উদ্দেশ্যে প্রায় সব কারখানায় 20 থেকে 25 জনের এজেন্ট নিয়োগ করেছে ষড়যন্ত্রকারীরা। বাইরের ইন্ধনে তারাই সাধারণ শ্রমিকদের উস্কে দিয়ে কর্মবিরতি, হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটানোর চেষ্টা করছে। শিল্প অধ্যুষিত এলাকায় পোশাক কারখানায় বিক্ষোভ, ভাঙচুরের ঘটনায় গোটা এলাকা এখন আতঙ্ক তৈরি হয়েছে। সতর্কতা হিসেবে অনেকেই ভবনে বড় করে ব্যানার লেখা হয়েছে, ইহা পোশাক কারখানা না হয়। এরকম ব্যানার পোশাক বহির্ভূত অন্যায় শিল্প কারখানায়ও ঝুলতে দেখা গেছে। এদিকে গতকাল পরিস্থিতি আরও খারাপ হওয়ার পরিপ্রেক্ষিতে তৈরি পোশাক খাতের রপ্তানিকারক উদ্যোক্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শ্রম অসন্তোষের পেছনে প্রকৃত ঘটনা জানতে সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠনের ঘোষণা দেন তিনি। সার্বিক পরিস্থিতি নিয়ে তৈরি পোশাক রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমই এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম সমকালকে বলেছেন, সরকার কিংবা উদ্যোক্তা বা বিজিএমই সব পক্ষই পরিস্থিতি স্বাভাবিক করতে আপ্রাণ চেষ্টা করছে। 2-1 দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। 13/1 ধারায় কারখানা বন্ধ রাখার বিষয়ে তিনি জানান, শ্রমিকেরা মজুরি থেকে বঞ্চিত হোক এটা তারা চান না, কারণ শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে কাজে ফেরানোর চেষ্টা করছেন তারা। যেমন খুশি তেমন খাও সিন্ডিকেট ডেস্কোতে। সংশ্লিষ্টরা বলছেন, দেশের রাজনৈতিক পথ পরিবর্তন ঘটলেও ডেস্কোতে তার আঁচও লাগেনি। উল্টো দুর্নীতিবাজ কর্মকর্তারা একাট্টা হয়ে আগের মতোই লুটপাটের শখ প্রকল্প পাশ করাতে উঠে পড়ে লেগেছে। গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানে সক্রিয় দুর্নীতিবাজ এবং ক্ষমতাচ্যুত সরকারের আশীর্বাদপুষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে যে কোনো সময় বিদ্যুৎ ব্যবস্থাপনায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা অনেকের। জানা গেছে, ঢাকা পাওয়ার সিস্টেম এক্সপেনশন অ্যান্ড এক্সটেনডেনিং প্রজেক্ট ব্যয় ধরা হয়েছে 2,272 কোটি টাকা। এরই মধ্যে এই প্রকল্পের আওতায় কেনাকাটা বাবদ প্রায় 200 কোটি টাকা ব্যয় করা হয়েছে। নথিপত্র বলছে, এই 200 কোটি টাকার কেনাকাটায় নেওয়া হয়েছে বড় অনিয়মের আশ্রয়। কোনো কোনো পণ্য 2 থেকে 3 গুণ বেশি দামে কেনা হয়েছে। এতে 33 কেবি XLPA 1 কোর 500 XQMU জি কপার কেবলস কেনা হয়েছে প্রতিটি 1,42,623 টাকা, অথচ আগে এটি কেনা হয়েছিল মাত্র 58,000 টাকায়। এতে প্রকল্পের জিনিসপত্র কেনার ব্যয় 142% বেড়ে গেছে। ইটো ঘুষ নেন পবার ইউএনও। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, পবা উপজেলা কাশিডাঙ্গা এলাকায় অনেক আগেই আশ্রয়ন প্রকল্পে 30টি বাড়ি নির্মাণ হয়েছিল। ঘরগুলো ছিল টিন দিয়ে তৈরি। এগুলো বসবাসের অনুপযোগী হয় ইট দিয়ে বাড়ি তৈরির প্রকল্প গ্রহণ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। সরেজমিনে গিয়ে দেখা যায়, পিলারের উপরে অংশে শুধু একটি করে রড দেখা যাচ্ছে। স্থানীয়রা জানান, পিলারের নিচে পুটিং ঢালাই দেওয়ার নিয়ম থাকলেও সেটি করা হয়নি। এভাবে সরকারি কাজে অনিয়ম দুর্নীতির মাধ্যমে উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা কর্মচারীরা ঘুষ নিয়ে এই প্রকল্পের জন্য 30টি ঘর নির্মাণের জন্য ইটও ঘুষ নিয়েছেন বলে এবং হয়রানি করেছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছে। আন্দোলনে নিহত এবং আহতের সংখ্যা জানালো স্বাস্থ্য মন্ত্রণালয়। শেখ হাসিনা সরকারের পতনের সময় বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে লাশের সংখ্যা এবং আহতের সংখ্যার তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের প্রাথমিক একটি তালিকা মন্ত্রণালয় দাখিল করেছে। ইতিমধ্যে আমরা 700 জনেরও বেশি নিহত এবং 19,000 জনের বেশি আহতের তালিকা পেয়েছি। তবে এই তালিকা সম্পন্ন হয়নি, অর্থাৎ মৃত এবং আহতর সংখ্যা আরও বাড়বে। এ সময় তিনি আরও বলেন, ঢাকা মেডিকেল
মেডিকেল কলেজ সহ 13টি হাসপাতালে আহত ছাত্রদের জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। যারা গুরুতর আহত হয়েছেন, বিশেষ করে চোখে আঘাত পেয়ে দৃষ্টিশক্তি হারিয়েছেন বা অঙ্গহানি ঘটেছে, তাদের চিকিৎসার জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞ মেডিকেল টিম আনার উদ্যোগ চলছে। এছাড়াও যাদের দেশে চিকিৎসা সম্ভব হচ্ছে না, তাদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।